সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু তাদের গাড়িগুলো চেক দিচ্ছে কি হবে সার্জিস এবং হাসনাতের। আপনারা কিন্তু দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। যারা সমন্বয় গাছে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদের। সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। দর্শক, সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর বাড়ি থেকে 200 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, এমন একটি নিউজ কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে হঠাৎ করে সমন্বয়করা কিভাবে এত টাকা পেল আর সমন্বয়কদের বিরুদ্ধে কেনই বা এইরকম অভিযোগ আসতেছে। দর্শক, যেই সমন্বয়করা ভার্সিটি চলাকালীন সময়ে চা খাইতে পারতো না, একটা সিগারেট খাইতে পারতো না, সেই সমন্বয়করা আজকে রোলেক্স ঘড়ি ইউজ করতেছে, আইফোন 16 ইউজ করতেছে, দামি দামি গাড়ি ইউজ করতেছে। হ্যাঁ দর্শক, এই সব কিছু দেখেই কিন্তু এবার দুদক সহ অন্যান্য যারা আছে তারা এই সমন্বয়কদেরকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আর এই সমন্বয়কদের পিছনে এই সন্দেহ থেকেই কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে সমন্বয়করা কিভাবে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। আর দর্শক, বর্তমান সময়ে যে সমস্ত কাজকর্ম হচ্ছে সবকিছুই কিন্তু সমন্বয়করা ট্যাকেল করতেছে, সমন্বয়করা হ্যান্ডেল করতেছে। আর এই সবকিছু মিলেই সমন্বয়করা কোটি কোটি টাকা রোজগার করেছে, এমন কথাও কিন্তু বলেছে অনেকজনে। সো দর্শক, কথা বাড়াবো না, সর্বপ্রথম এই ভিডিও ফুটেজগুলো দেখবো। এই ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা শিওর হতে পারবেন যে সমন্বয়করা এরকম জঘন্যতম কাজ করতে পারে কিনা। সো কথা বাড়াবো না, সর্বপ্রথম এই যে প্রতিবেদনগুলো আছে আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব। ছাত্র সমন্বয়কদের মাতবরির যে মুখোশ, সেই মুখোশ খুলে দিল এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে তিনি যে চাকরিচ্যুত করার জন্য চাপ দিয়েছেন, তা না হলে টেলিভিশন চ্যানেল থাকবে না, এমন কথা বলেছেন। সেই ব্যাপারেই বাংলাদেশের কোনো গণমাধ্যম খবর না করলেও এএফপি কিন্তু গতকালকে খবর করেছে এবং গতকালকে থেকে এই ব্যাপারটাই সব থেকে আলোচিত হচ্ছে। এরপর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এএফপির বরাত দিয়ে খবরটা করার চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন টেলিভিশন চ্যানেলের মালিকের প্রতিষ্ঠানে গিয়ে, কি হয়েছিল সেখানে, এএফপি কি লিখলো, তার প্রতি উত্তরে তিনিই বা কি বললেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। একদিন আগেই খালিদ মহিউদ্দিন তার টক শোতে, ঠিকানার টক শোতে বলেছিলেন যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় যায় মাতবরি করছে, বিচার সালিশ করছে এবং এমনকি এক টেলিভিশন চ্যানেলে গিয়ে মালিকের কাছে লিস্ট ধরিয়ে দিয়ে আসছে যে এদের চাকরি খেয়ে ফেলতে হবে, এদের চাকরি থাকলে টেলিভিশন চ্যানেল থাকবে না। একদিন পরেই দেখা গেল এএফপি এটা নিয়ে খবর করেছে, যে খবরে বাংলাদেশ তোলপাড় হয়েছে। ছাত্র সমন্বয়কদের মাতবরির খবর, মাতবরির মুখোশ উন্মোচিত হয়েছে। ছাত্র সমন্বয়করা যে জনপ্রিয়তায় উঠেছিলেন সেই জনপ্রিয়তা থেকে এতটাই নিচে নেমে যাচ্ছেন পর্যায়ক্রমে, যেখানে তাদের খুঁজে পাওয়াটাও মুশকিল হবে আগামীতে, এমন কথাও কিন্তু অনেকে বলছেন। হাসনাত আব্দুল্লাহর কথা বলি। হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি, এএফপির খবর বলছে, তিনি নাকি সময় টেলিভিশনের যে মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ, সেই সিটি গ্রুপে গিয়েছিলেন 20 জনের একটা দল নিয়ে। সেখানে গিয়ে ধমক দিয়েছেন সিটি গ্রুপের মালিককে, এমডিকে, এবং ধমক দিয়ে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন, 10 জনের একটা লিস্ট। সেই 10 জনকে চাকরিচ্যুত করতে হবে, নইলে টেলিভিশন চ্যানেল থাকবে না, এমন কথাও নাকি বলেছেন। সিটি গ্রুপ সময় টেলিভিশনের 5 জনের চাকরি খেয়ে ফেলেছে। 5 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এরই মাঝে যে 5 জনকে চাকরিচ্যুত করা হয়েছে তার মাঝে গণমাধ্যমে এএফপিকে একজন মন্তব্য করতে চাননি, আর একজন বলেছেন যে তাকে মালিকপক্ষ জানিয়েছে ছাত্র সমন্বয়করা, হাসনাত আব্দুল্লাহ এসে তাকে ধমক দিয়েছে, যদি এদেরকে বহিষ্কার করা না হয়, চাকরিচ্যুত করা না হয়, তাহলে কেউ বাঁচবে না। এত বড় থ্রেট দেওয়া হয়েছে। এএফপিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আমরা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সিটি গ্রুপে সময় টেলিভিশনে গিয়েছি, তারা আমার নামে যাচ্ছে তাই গিবত গাচ্ছে, যাচ্ছে তাই রকমের রিপোর্ট করছে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর নামে কোনো রিপোর্ট করা যাবে না, এটাই তিনি মূলত বোঝাতে চাচ্ছেন। এই যাচ্ছে তাই রিপোর্টের কারণে আমরা ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে সময় টেলিভিশনের মালিকের ইয়াতে গিয়েছি।
সেখানে গিয়ে আমরা আমাদের কথা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টেলিভিশন ভালো ভূমিকা রাখেনি, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, সেগুলোকে আমরা ওভারলুক করেছি। কিন্তু এখনও আমার নামে যাচ্ছে তাই বিষোদ্গার করা হচ্ছে। এই বিষোদ্গারের ফলেই তারা এই কাজটা করেছেন। 20 জনের দল নিয়ে একটা শোডাউন করেছেন এবং এমডিকে এক ধরনের হুমকি দিয়েছেন। এএফপির কাছে এমডি কোনো ধরনের মন্তব্য করতে পর্যন্ত অস্বীকার করেছেন। তার মানে ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয় পেয়েছেন সিটি গ্রুপের এমডি, যে তিনি গণমাধ্যমে মন্তব্য করতেও রাজি হননি এই ব্যাপারে। তিনি বলেছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না, মন্তব্য করতে পারবো না। তিনি যখন বলছেন কোনো মন্তব্য করতে চাই না, তখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যায়। হাসনাত আব্দুল্লাহর কথাতেও ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছেন যে থ্রেট দেওয়া হয়নি, আলোচনা করা হয়েছে। তিনি তো বলবেনই থ্রেড দেওয়া হয়নি, আলোচনা করা হয়েছে। কিন্তু সময় টেলিভিশনের চাকরিচ্যুত একজন বলেছেন থ্রেড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এদেরকে চাকরিচ্যুত যদি করা না হয় তাহলে কেউ বাঁচবে না। এরকম একাধিক প্রতিষ্ঠানে হয়েছে বলেও এখন খবর বেরোচ্ছে। যখন এরকম খবর বেরোচ্ছে তখন হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়কদের নৈতিক অবস্থান যে পতনের দিকে, এটা অনেকে বলছেন। হাসনাত আব্দুল্লাহ ইচ্ছা করলে এই কাজ করতে পারেন না, ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে থ্রেড দিতে পারেন না। এদিকে এবি পার্টির যে মহাসচিব, তিনি গতকালকে অভিযোগ করেছেন কোনো এক সমন্বয়ক নাকি এক ডিআইজির কাছে গিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছেন। একটা টেলিভিশনের টক শোতে তিনি এই কথা বলেছেন। এবি পার্টির বিতর্কিত মহাসচিব, যিনি কদিন আগে বলেছিলেন যে বিজয় দিবস মানি না, ক্রিকেট খেলা নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য করেছিলেন, মাশরাফিকে গালাগালি করেছিলেন, সেই বিতর্কিত ব্যক্তি এবার ছাত্র সমন্বয়কদের বিপক্ষে স্টেটমেন্ট দিলেন। সব মিলিয়ে অবস্থা এমন দিকে চলে যাচ্ছে যে ছাত্র সমন্বয়করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে যে আন্দোলন করেছিলেন, যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এখন নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যাচ্ছে। এবং সেই প্রশ্ন যখন সামনে এসে যাচ্ছে তখন তাদের জনপ্রিয়তাও একেবারে মাটিতে নামছে বলে অনেকের ধারণা। দর্শক, আপনার কি ধারণা? ছাত্র সমন্বয়করা ইচ্ছা করলে কি কোনো টেলিভিশন চ্যানেলে গিয়ে এরকম থ্রেট দিতে পারেন, হুমকি দিতে পারেন যে এদেরকে চাকরিচ্যুত করতে হবে, না হলে কেউ বাঁচবে না, না হলে টেলিভিশন চ্যানেল থাকবে না? আপনার মতামত জানিয়ে হুট করেই যেন সবকিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ফাটল, নানান ইস্যুতে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। এর পাশাপাশি ডক্টর ইউনূস সরকারের উপরেও রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে। আবার নির্বাচন ইস্যুতেও ডক্টর ইউনূস কোনো কিছু পরিষ্কার করে বলছেন না যে নির্বাচনটা আসলে কবে হবে। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যকে নিজস্ব মতামত দাবি করেছেন। তো এই যখন উত্তাল পরিস্থিতি, ডক্টর ইউনূসকে নিয়োগদাতা, বেসিক্যালি তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা। তো সেই নিয়োগকর্তারাই এবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার উপর একটা কঠিন প্রেশার বা অলিখিত চাপ প্রয়োগ করছে। আর সেই চাপটা হচ্ছে, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একমাত্র আওয়ামী লীগের মধ্যে খুবই শান্তিতে, যিনি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, আতিথেয়তা, পাশাপাশি সম্মান, প্রোটেকশন, সকল কিছু নিয়ে তিনি আসলে চেয়ারটাতে বসছেন। আর আওয়ামী লীগের আমল থেকে আজকের দিন পর্যন্ত, যদিও 5ই আগস্টের পর কয়েকদিন হয়তো টেনশনে ছিল, চেহারা হাসি খুশি ছিল না, বাট এখন আবার চেহারা একটু হাসি খুশি, কথা বলেন, হাসি দেন। তিনি হয়তো ভাবছেন যে বিপদকালটা পার হয়ে গেছিল। বাট গতকালকে হাসনাত আব্দুল্লাহর পর এবার কিন্তু সার্জিসদের আলাদা আরেকটি স্টেটাস আসছে। এরপরে দেখলাম সমন্বয়কদের বিভিন্ন জায়গা থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে। সাধুবাদ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ সহ 5টি দাবি জানিয়েছে সমন্বয়কদের একাংশ। আমরা একাংশ এই কারণে বলছি যে এখন বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে গেছে। সার্জিস বলছে যে আপনার হাসনাত যে দাবিগুলো করেছিল ঠিক সেম দাবিগুলো, তার মানে তারা পরিকল্পনা করেই এই কাজটা করেছে, যেটা সরকারকে চাপ প্রয়োগ করবে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসটা বরাবর বলছে যে ওইখানে উপদেষ্টা পদে আমাদের 2 জন আছে, আর তাদেরকে সোজা রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা ছাত্ররা এখানে সমন্বয়ক হিসাবে পাহারায় আছি। তো সেই পাহারাদারদের আবার দাবি হচ্ছে কি যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী লীগ দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে, শেখ হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বাকি যে দাবিগুলা, এর মাঝখানে একটু কঠিন হচ্ছে
নতুন সংবিধান গঠন, যদিও এটা নিয়ে অলরেডি কাজ চলছে বা কমিশন গঠন করা হয়েছে, সেখান থেকে নানান প্রজ্ঞাপনও আসছে যে সংবিধান যেটা আগের এটাকে সংস্কার করা হবে না, ওইটাকে বাদ দিয়া নতুন করে একটা সংবিধান লিখিত হবে, এরকমই কিন্তু পরিকল্পনা আমরা যতটুকু বুঝতে পারছি। আর আওয়ামী লীগের বিচার এটা হবেই, এটা খুবই স্বাভাবিক। দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, এটাও খুবই সিম্পল, একটা আদেশে সব বাদ হয়ে যাবে। আর হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি, এখন এই চুক্তিগুলোর মধ্যে যেমন আদানি গ্রুপের সাথে চুক্তি আছে, চাইলেই কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। আবার ধরেন এরকম বৈদেশিক অনেক চুক্তি আছে যেগুলো চাইলে আপনি বাদ দিতে পারবেন। তো বিশেষ করে ভারতের সাথে বৈদ্যুতিক যে চুক্তি, আরও বিভিন্ন ধরনের চুক্তি আছে, এগুলো থেকে রাতারাতি চাইলে বের হওয়া যাবে না, যেটা ডক্টর ইউনূস সরকার করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি নানান বিপদের সম্মুখীন হবেন বা সমস্যার সম্মুখীন হবেন, যেগুলোর ঝক্কি ঝামেলা ওনার কাঁধেই পড়বে। তো তার মানে যেটা তিনি পারবেন না সেটাও দাবি করা হচ্ছে, যেটা পারবেন সেটাও দাবি করা হচ্ছে। তো যেই ছাত্ররা তাকে এই সম্মানের জায়গাটায় বসিয়েছেন, এখন এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি হবে? ছাত্ররা মাঠে নামবে সামহাও। এখন আবার রাজনৈতিক দলগুলো যেহেতু এজেন্ডাগুলো সবার পক্ষেরই, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দল যারাই আছেন, জামায়াত ইসলাম, বিএনপি, গণ অধিকার যারাই আছেন, সবাই কিন্তু মাঠে নামবে, বিশেষ করে রাষ্ট্রপতির পদবি এই ইস্যুটাতে। তো এই যদি অবস্থান হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিমাণ হেডেক তৈরি হবে, যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে বাতিল করে আসলে মানে বাকি ওনার যে কাজগুলো সামহাও, আমি জানি যতদূর যে ধরেন আমাদের সেনাবাহিনীর যেই সর্বোচ্চ আদেশটা রাষ্ট্রপতির তরফ থেকে আসে, তো পরবর্তী সময় সেটা কে দিবেন? এই পাওয়ারটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নেবেন, নাকি এটা অন্য কোনো মন্ত্রণালয়ের সেক্টর হবে, বা রাষ্ট্রপতির জায়গায় অস্থায়ী কোনো ব্যক্তিকে বসানো হবে? যদি বসানো হয় তিনি কে হবেন? এরকম নানান প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। যেই দৃশ্যপট আমরা দেখলাম বা সাহসটা দেখলাম, এই সাহস থেকে আরও একটা বার্তা আসছে। কারণ ওই কন্টেন্টের বা ওই নিউজের কমেন্টগুলো যদি আপনারা দেখেন, কেউ কেউ বলছেন যে রংপুর দিয়ে শুরু হয়েছে, অচিরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই দৃশ্যপট আমরা তৈরি করব। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান অন্যতম যে কয়েকজন সমন্বয়ক আছেন, আমরা 5-7 জনকে চিনি। তাদের মধ্যে যে 2 জন ব্লুটুথ বয়, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, বিভিন্ন কারণে এখনও তারা প্রশংসিত আবার সমালোচিত। তো সমালোচনার মধ্যে হাসনাতের বিয়ে নিয়ে অনেকে বলছেন যে এখনও মানুষ মাথার মধ্যে বুলেট নিয়ে শরীরের মানে সুচিকিৎসার অভাবে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, আর হাসনাত তার বউনিয়া সে কি বলা হয় যে এই মুহূর্তে মধুসজ্জা করছে। সমালোচনা আসবে, আপনি যখন ওই জায়গাটায় যাবেন আসবে। আবার আমরা দেখলাম যে আবু সাইদ নামক আরেকটা ছেলে, সাইদ আব্দুল্লাহ, সেও সম্ভবত বড় এই সমন্বয়কদের মধ্যে একজন, সেও কিন্তু বলছিল 2 মাস না যেতে আমরা ব্যক্তি ভোগবিলাস, ব্যক্তি জীবনের মধ্যে হারাই যাচ্ছি, আন্দোলনের যে মূল ইস্যুটা বা মূল চাহিদাটা সেটা থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, যার কারণে আমাদের জনসমর্থন হারিয়ে যাচ্ছে। আজকে আর আমাদের সাথে ওই মানুষগুলো নাই। এখন জাতীয় পার্টি আজকে যে ঘোষণা দিছে, এই ঘোষণাটা কিন্তু এটাই প্রমাণ করতেছে। এখন চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে, জাতীয় পার্টি বলছে নাকে খত দিয়া ফেলবে। কি খত দিবে? সারজিদ হাসনাতের জন্য কি ভূমিকা তারা রাখতেছে সামনে? আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে সংস্কার মানে আলোচনা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, হাসনাত এবং সার্জিসরা এটা ঘোষণা দিয়েছিল যে যদি জাতীয় পার্টির সাথে আলোচনা করে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মাঠে নামবে। এবং ফাইনালি কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানান নাই। এটা নিয়ে আবার জিএম কাদের তিনি একটা ব্রিফিং করেছেন। এর পরপরই আসলো হাসনাত এবং সার্জিসকে রংপুরের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। কঠিন শপথ নিয়েছে তারা বলছে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে না রাখতে ফেসবুকে হাসনাত এবং সার্জিস যেই ঘোষণা দিয়েছে, তো তারাও রংপুরে আসতে পারবে না। যার যা কিছু আছে তা নিয়ে এই রংপুরের পার্টি অফিসে আসবেন, বসে থাকবেন। আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই রংপুরে জাতীয় পার্টির শক্তি কতটুকু। যদি এই আন্দোলনকে আমরা জনস্রোত করতে না পারি তাহলে জাতীয় পার্টি থেকে নাকে খত দিয়ে চলে যাব। চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ খেলা হবে। সার্জিস্ট্রার হাসনাতরা দিছে তোমরা যদি রংপুর ঢুকতে পারো প্রোগ্রামের জন্য, তো নাকে খত দিয়া এই যে মানুষগুলা তারা চলে যাবে। ট্রাই করে দেখা যেতে পারে আসলে পরিস্থিতি কি হয়। মোস্তফা বলছেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর কোনো প্রোগ্রাম রংপুরের মাটিতে হতে দেওয়া হবে না। এই সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে সমর্থন জানান। গতকালকে রংপুর জাতীয় পার্টির কার্যালয়ে
এক সভায় তিনি আপনার উপস্থিত হয়ে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো আলোচনা নয়। আর এই বক্তব্যের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি, পুলিশ কমিশনার আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রংপুরে কোনো রাজনৈতিক সংলাপে যদি জাতীয় পার্টিকে ডাকা না হয়, সম্মান না দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টি নিজেই অধিকার আদায় করে নেবার, এর জন্য আপনারা প্রস্তুত থাকুন। তো জাতীয় পার্টির কেনই অবস্থান হলো? বরাবরই সবাই বলে যে আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখছিল জাতীয় পার্টি, কারণ অন্যান্য দলগুলো যখন নির্বাচনে যাচ্ছিল না, সেখানে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছে। আবার জাতীয় পার্টি ভারতের বি টিম কেন? জাতীয় পার্টি নির্বাচনের আগে বিজেপির ডাকে সেখানে দেখা করে আসছে জিএম কাদের। আসার পরে তিনি বলছেন, ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো, সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে FBI, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন, এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার FBI। আমরা যদি দেখি, সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস। তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। গত মাসের 9 তারিখে FBI-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক, তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক আছেন, তাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে FBI-এর এই প্রতিনিধি দলটি। দুদকের কর্মকর্তারা বলছে, গেল মাসের 1 তারিখে বাংলাদেশ EU ডেলিগেশন হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে সাক্ষাৎকার করেছিলেন। সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনা সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজমি আহমেদের মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI-এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে, ক্যামান আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে $30 কোটি জমা করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এই বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য, তার মানে পুরোটুকু সত্য না। বিষয়টা কিরকম? আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। তার মানে এখানে যে তথ্যটা আসছে, কোথাও না কোথাও এখনও কিছু এভিডেন্সগত অথবা আরও অন্যান্য কিছু ঘাটতি রয়েছে। এদিকে আপনার যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। আর এজন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবজা এবং বেজার আওতাধীন 9টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা, জয়, তারপর হচ্ছেন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ, আরও অন্যান্যদের বিরুদ্ধে ওঠা $700 কোটি আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে। অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক, এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে FBI-এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কি না, বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা, হয়তো আমরা আগামী 24 ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব, আরও অধিকতর তদন্ত রিপোর্ট সামনে আসবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের জায়গা থেকে প্রতিবাদ করেছে যে এগুলা ভুয়া, মিথ্যা তথ্য। সরকার তাদের
প্রেসকে ব্যবহার করে, গণমাধ্যমকে ব্যবহার করে আওয়ামী পরিবারের বিরুদ্ধে বা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলোতে এটা দাবি করা হয়েছে যে FBI আপনার সত্যতা পেয়েছে। আসিফ নজরুল সময় চায় কিসের জন্য? আসিফ নজরুল স্যার কিসের জন্য সময় চায়? আওয়ামী লীগকে সম্পূর্ণ পুনর্বাসন করার জন্য সময় চাই নাকি? রাষ্ট্র সংস্কার না আওয়ামী লীগ সংস্কার, কোনটা? আপনি 1 বছর সময় কেন চাবেন? বাংলাদেশের জনগণ আপনাকে সময় দেবে। বাংলাদেশের জনগণ আপনাদের নিয়ে কথা বলবে না, কিন্তু কেন কথা বলতেছে যে আপনারা ব্যর্থ, আপনারা পারবেন না? বিকজ অফ এই 4 মাসে বাংলাদেশের জনগণের জন্য কিচ্ছু করতে পারেন নাই, কিচ্ছু না। বাজার কন্ট্রোল করতে পারেন নাই। এখন সবজির দাম কম, সবকিছুর দাম কম, বিকজ এখন সবজি উঠছে, চালের দাম তো বাড়ছে। গত মাসে যে চাউল ছিল 1600 টাকা 25 কেজি বস্তা, সেটা এবার এই মাসে হচ্ছে 1700 টাকা। চালের দাম তো বাড়ছে, ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, সবজির দাম কমলে তো হবে না। এই 4 মাসে আপনারা কি করতে পারছেন? এখন এসে বলতেছেন যে 1 বছর সময় দিলে সংস্কার করে নির্বাচন দিবেন। কেন আপনাকে সময় চাইতে হবে? বাংলাদেশের মানুষ তো আপনাদের সময় নিয়ে কোনো প্রশ্ন উঠাবে না। আপনারা আপনাদের মতো কাজ করবেন, আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাদের মতো আপনার যেটা মন চায় সেটা করবেন, কিন্তু করতে পারছেন? করতে পারেন নাই। কেন করতে পারেন নাই? আপনারা করতে চান নাই। আপনাদের ভিতর কিছু কিছু লোক ছিল, এরা বসেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য। সেটা 75% হয়ে গেছে অলরেডি। এখন এসে বলতেছেন 1 বছর সময় দিলে সংস্কার করে দিবেন। আপনাকে 1 বছর সময় দিলে 1 বছর কিছু করতে পারলেন না, পরে কি করবেন? পরে আর 1 বছর সময় চাবেন? তারপর আর 1 বছর বাংলাদেশের মানুষ কি বসে বসে মানে কি বলবো, খেলা দেখবে? রাজনৈতিক দলগুলা নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? কারণ যে ছেলেটার বয়স, যার বয়স 30 বছর, সে এখন একটা ভোট দিতে পারে নাই, অবশ্যই সে নির্বাচন চায়। কিন্তু আমরা আপনাদেরকে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু ক্ষমতায় বসাই নাই। আপনাদেরকে দেয়া হয়েছে, আপনারা ভদ্র মানুষ, ভদ্র লোক, আপনারা দুর্নীতিবাজ না, ঠিক আছে। আপনাদেরকে বসানো হয়েছে কি জন্য? আপনাদেরকে বসানো হয়েছে রাষ্ট্রকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নির্বাচন করার জন্য না। নির্বাচন করার জন্য হলে তো আমরা 3 মাসে নির্বাচন চাইতাম। আপনি ক্ষমতা আসার পরে ঘোষণা করতেন নির্বাচনের তফসিল কবে কি নির্বাচন হবে। আমরা তো এটার জন্য আপনাদের ক্ষমতায় বসে না, আপনাদের বসাইছি রাষ্ট্র সংস্কার করার জন্য। আজকে রাজনৈতিক দলগুলা নির্বাচনের প্রশ্ন কেন উঠাবে? কারণ রাজনৈতিক দলগুলা বুঝে গেছে যে আপনারা ব্যর্থ হয়ে গেছেন, অলরেডি 75% ডান। যেটুকু আছে এটুকু ব্যর্থ হয়ে যাবে যদি তারা চুপ করে থাকে। যদি তারা চুপ করে থাকে, আজকে 1 বছর সময় চাচ্ছেন যে 1 বছর সময় দেন, এটা হবে সেটা হবে। কিভাবে হবে? আপনি রাষ্ট্রে এত বড় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, কিভাবে আওয়ামী লীগের লোকজনে জামিন হয়? এটা কখনো প্রশ্ন করছেন? কারা জামিন দিছে, কিভাবে কি করছে, কিভাবে হইল এটা বলেন? আপনি নিজে বিডিআর এর যে হত্যাকাণ্ড যে মানে কমিশন, এটা বাতিল করা হয়েছিল কেন? এটা কেন বাতিল করলেন? আবার নতুন করে করলেন কেন? আওয়ামী লীগের লোকগুলা দেশ থেকে পালাইলো কিভাবে? আওয়ামী লীগের লোকগুলা কিভাবে দেশ থেকে পালাইলো? কোন অ্যাকশনটা নিতে পারছেন? যে আপনাদের বড় ভরসায় রাজনৈতিক দলগুলো বসে থাকবে, যে আপনারা জাতিকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন। আবার এখন 1 বছর চাচ্ছেন। আপনি 1 বছর চাইবেন কেন? বাংলাদেশের জনগণ আপনাকে দিবে, আপনারা কোনো ডিস্টার্বই করবেন, আপনাদের মধ্যে কাজ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় এমন দাবি তুলে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। আসলে কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক, জানাচ্ছেন এসআই রাজ। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত অক্টোবর থেকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাসা থেকে যথাক্রমে 100 ও 200 কোটি টাকা পাওয়া গেছে। এমন দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে। সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশ 24/7 নামের একটি ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাড়িতে 200 ও 100 কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের দেয়া একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। অনুসন্ধানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও সেই ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারকে নিয়েও নানা সমালোচনা করতে দেখা যায়। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। আপনাদেরকে বুঝতে হবে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারতো না। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে মোহাম্মদ তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজ পাওয়া যায়, যেখানে গত 19 অক্টোবর অবিলম্বে হত্যাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায়, বক্তব্য দেয়া ওই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। সেই ভিডিওতে 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদদের বিরুদ্ধে এই লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না, চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। এমন রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ভরসা রাখুন, এই ফ্যাসিবাদ বিরোধের লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তরিকুলের এমন বক্তব্যে একথা স্পষ্ট যে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর বাসায় 200 ও 100 কোটি টাকা পাওয়া গেছে বলে তিনি দাবি করেননি, বরং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও পাওয়া যায়নি। সুতরাং এ দাবিটি পুরোপুরি মিথ্যা। দর্শক, 24 জুলাই অভ্যুত্থানে ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ যে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে, এই স্বাধীনতাটাকে কিন্তু অনেকজনে অনেকভাবে বিধ্বস্ত করতে যাচ্ছে। সমন্বয়কদেরকে নিয়ে কথা বলতেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলতেছে। কিন্তু দর্শক, এই সমস্ত কিছুর মাঝেও সমন্বয়করা যে তাদের নিজেদের অবস্থান ধরে রাখছে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। কিন্তু দর্শক, আপনারা এই যে ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পারলেন যে সমন্বয়কদেরকে নিয়ে এখন মানুষ যা ইচ্ছা তাই বলতেছে, কারণ যারা ভালো কাজ করে তাদের পিছনে সবাই লাগে, এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, এই সবকিছুর মাঝে অন্তর্বর্তীকালীন সরকার যেই কাজটা করতেছে সেটা কিন্তু মানুষের মাঝে ভালো লাগতেছে না। মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে চাচ্ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করার কথা ছিল সেইভাবে কাজ করতেছে না বলেও কিন্তু অনেকজনের অভিযোগ আসতেছে।
কিন্তু দর্শক, আপনারা তো এই ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই ভিডিও ফুটেজগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল বা যারা আন্দোলন করেছে তারা কি বাংলাদেশটাকে লুটপাট করতে পারে? বাংলাদেশটার সম্পদ কি তারা নিজেদের কাছে জমা করে রাখতে পারে? এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করার আগে একটু অনুরোধ করবো, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।